কোনো শব্দ আমার জীবনে নেই, আছে শুধু দুঃখ। আচ্ছা, আমার জীবনটা কেন এমন হয়? সে 1.5 বছর ধরে শুধু কষ্ট পেয়ে আসছে, দুঃখ পেতে পেতে জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন আর এগুলো নিয়ে ভাবি না, ভাগে যা আছে তাই হবে। তুমি দিকে পা বাড়াবো এমন সময় আপু বললো, শোনো, আমরা রোজার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমার জীবন এবার কোন দিকে মন নিতে লাগলো। বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ অফিসে চলে গেলাম। আজ অফিসে তানার সাথে বেশি কথা বললাম না। তানা অনেকবার জিজ্ঞেস করলো মন খারাপ কেন। আমি তাকে কি বলবো? বলবো যে আমি বিয়ে করতে যাচ্ছি? কি বলবো? বলবো যে তুমি আমাকে বলে যাও? কি বলবো? বলবো যে বাড়ি থেকে আমার জন্য বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু কিছুই বলতে পারলাম না। পেটে মনে হয় আমাকে করতে হবে, না করলে হয়তো মেরেই ফেলবে। এর বেশি কিছু তো আর করতে পারবে না। আচ্ছা, আমি কি মারা যাওয়ার পর সবার ভুল বুঝতে পারবে, নাকি আমি মরার পর আমাকে ঘৃণা করে যাবে? সত্যি সবার উপর পাহাড় সমান অভিমান জমা হয়ে গেল। সত্যি পৃথিবীতে মানুষকে বোঝা অসম্ভব। মানুষ পারে না এমন কিছুই নেই। রোজা আমাকে যে অপবাদটা দিল, তাতে আমার থেকে রোজার সম্মানটাই বেশি যাবে। কারণ আমি ছেলে, আমি রাস্তায় চলাচল করতে পারবো, কিন্তু রোজা সেটা পারবে না। আমাকে কেউ রাস্তাঘাটে কিছু না বললেও রোজাকে ঠিকই বলবে। তাও সেটা সম্মানের কথা না ভেবে আমাকে একটা অপবাদ দিয়ে দিল। সত্যি মানুষ বড়ই অদ্ভুত, খুব কষ্ট হয়। কেন যেমন পৃথিবীতে জন্ম হলো, মাঝে মাঝে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা পারি না। কারণ একটাই, আত্মহত্যা মহাপাপ এই দুনিয়াতে। এই কারণে হয়তো দুনিয়ায় অনেক প্রাণ বেঁচে আছে, নাহলে সে অনেক আগে অনেক মানুষ আত্মহত্যা করে মরে যেত। এরকম হাজারো মানুষ বেঁচে থেকেও না থাকার মতোই বেঁচে আছে। মারা ঠিকই গেছে, শুধু দেহে প্রাণটাই রয়ে গেল। তাও কেউ না কেউ নিজে আত্মহত্যার পথ বেছে নিয়ে আত্মহত্যা করেছে। যাই হোক, আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ঢুকতে আব্বুকে দেখলাম। আব্বু আমাকে বলল, বিয়ের জন্য কি তুমি প্রস্তুত? আমি সরাসরি বললাম আমি বিয়ে করতে পারবো না। আমার এই কথা শুনে আব্বু কোথা থেকে মোটা একটা রোল এনে সোজা আমার মাথা একটু জোরে বাড়ি মারল। আমি সজোর একটা চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল 2 দিন পর। আফসোস, এই 2 দিনে একটা প্রাণীও আমার রুমে আসলো না। যে অবস্থায় অজ্ঞান হলাম, এখনো সেই অবস্থাতেই পড়ে আছি। তাড়াহুড়ো করে উঠলাম, ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু হাঁটার মতো কোনো শক্তি আমার কাছে নেই। শরীর প্রচণ্ড দুর্বল। তা অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে খাটের উপর বসে রইলাম। ভাবলাম গিয়ে কিছু খেয়ে আসবো। শরীর দুর্বলের কারণে তা পারছি না। ফোনটা হাতে নিয়ে দেখি 2000+ কল, 200+ মেসেজ। এত কল মেসেজ দেখে চোখ কপাল উঠে গেল। তাও তাকে একটা কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করে বলল, এই তুমি কোথায়? এতগুলো কল করলাম, রিসিভ করলে না। এতগুলো মেসেজ করলাম, সিন করে রিপ্লাই দিলে না। জানো, তোমাকে এই কয়দিন না পেয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তোমাদের বাড়িতেও গিয়েছিলাম। তুমি নাকি কোথায় গেছো, আর যাওয়ার সময় নাকি কাউকে বলে যাও না। কোথায় গিয়েছিলে? একটু আমাদের বাড়িতে আসবে প্লিজ। অনেক কষ্ট করে কথাটা বললাম। মুখ থেকে কথা বের হতেই চাচ্ছিল না। এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? প্লিজ একবার আসো, আমি কথা বলতে পারছি না। আমি এক্ষুনি আসতেছি, তুমি 2 মিনিট ওয়েট করো। এই কথা বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর তানহা আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। পরে তাকে বললাম কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াতে। ও আমাকে ধরে ধরে বাইরে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে আমাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে পড়লো। আর আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি গাড়ি চালাতে পারি। তারপর সে ড্রাইভ করে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখান থেকে দুজনে কিছু খেয়ে নিলাম। আগে থেকে অনেকটা বেটার ফিল করছি। ডিসিশন ফাইনাল, এই বাড়িতে আর যাবো না, নিজের একটা ফ্ল্যাটে উঠবো। আগের বাসে গিয়ে কষ্ট পাবো না, নিজের ফ্ল্যাটে নিজের মতো করেই থাকবো। আজ তানহাকে নিজের মনের কথাটা বলে দেবো। তার আগে ডাক্তারের কাছে যাবো। তাই বের হয়ে তানহাকে বললাম গাড়িটা সোজা হসপিটালে নেওয়ার জন্য, কারণ মাথাটা এখন অনেক ব্যথা করছে। সে গাড়িটা একটা হসপিটালের সামনে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে হসপিটালটার দিকে একবার তাকালাম। অনেক বড় একটা হসপিটাল। হসপিটালটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। কেমন যেন মনে হয় আগে আমি হসপিটালটা 2 বার এসেছি। কেন এসেছি তাও মনে করতে পারছি না। কেমন যেন মনে হয় হসপিটালের ভিতরে আমার পরিচিত কেউ আছে। কোনো কিছু না ভেবে তানহাকে নিয়ে হসপিটালে ঢুকে গেলাম। রিসেপশনে গিয়ে জানতে পারলাম ডাক্তারের সব 6 তলায় আছে। তাই তানহাকে নিয়ে হসপিটালের 6 তলায় চলে গেলাম। সেখানে গিয়ে একটা কেবিনে চোখ আটকে গেল একটা ডাক্তারের নাম দেখে। ডাক্তারের নাম হচ্ছে ইসমাইল মাহমুদ। আর একে আমি চিনি।
সে হচ্ছে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। আরো 2 বছর আগে একবার এসেছিলাম তার কাছে হসপিটালে, তাই হয়তো হসপিটালটা এত চেনা চেনা লাগছিল। তাই তার কেবিনে আরো সামনে গিয়ে কম্পাউন্ডারকে বললাম, ডাক্তার কি ভিতরে আছে? থাকলে একটু বলবেন প্লিজ যে মুন্না নামের একজন লোক তার সাথে দেখা করতে এসেছেন। সে আর কিছু না বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে সে বলল আমাকে ভিতরে ডাকছে। আমি ভিতরে যেতে ইসমাইল আমাকে জড়িয়ে ধরল। দোস্ত, কেমন আছিস? ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কারণেই ভালো চলতেছে। সেদিন যদি তুই... থাক, এসব বাদ দে। আচ্ছা, এই মেয়েটাকে... ও হচ্ছে আমাকে আর কিছু বলতে না দিয়ে তানহা বলল। আমি এর স্ত্রী। আমি ব্যবসাকে খেয়ে তানহার দিকে তাকিয়ে রইলাম। পাগল হলো না কেউ নেই? এখনো ঠিক মতো তার হাতটা পর্যন্ত ধরতে পারিনি, আর সে নাকি আমার স্ত্রী। আমি নিশ্চিত এই মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। আমি কিছু বলার আগে তানহা আবার বলা শুরু করলো। এই তুমি কিছু বলছো না কেন? মানে আমি কি বলবো? বিয়ে করলি অথচ শোনালি না। আমরা কি এতটাই বড় হয়ে গেলাম? আরে না দোস্ত, তোকে আমি সেটা পরে বলবো। আচ্ছা, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, সেটা আগে দেখ। আচ্ছা, আগে একটা পরীক্ষা করতে হবে। তুই একটা কাজ কর, তুই এই পরীক্ষাটা করে আয়। পরীক্ষা করে রিপোর্ট ইসমাইলের কাছে দিলাম। সে কয়েকবার দেখলো রিপোর্টটা, তারপর সে বলা শুরু করলো। কি রে, তোর মাথায় বাড়ি মারলো কে? ওইটা বাদ দে, রিপোর্টে তুই কি বুঝলি? আর কিছুদিন দেরি করে আসলে তোর অনেক বড় বিপদ হয়ে যেত। ভাগ্যিস আমার কাছে আসলি, না হলে কি কি হতো। ওষুধ খেলে কি ভালো হবে? ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোকে এইভাবে মারলোটা কে? তোকে এইভাবে মারার সাহস তো কেউ পারে না। আচ্ছা, তোর ডিউটি শেষ কয়টায়? সন্ধ্যা 7টায়। আচ্ছা, তাহলে তুই সন্ধ্যা 7টায় রেস্টুরেন্টে চলে আসিস। আচ্ছা। তারপর বিদায় দিয়ে বাড়িতে আসলাম। নিজের প্রয়োজনে যা কিছু আছে সব নিয়ে চলে যাব। বাড়িতে এসে দেখি সবাই গল্প করে ব্যস্ত। কোনো কিছু না বলে সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে বের হতেই আব্বুর সামনে পড়লাম। আমাকে সবকিছু নিয়ে বের হতে দেখে আব্বু বলল, কোথায় যাচ্ছ? এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাবে? যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। অনেক কিছু বলার ছিল, কিন্তু বললাম না। এবার জীবনটাকে নিজের মতো করে চালাবো। এতদিন জীবনটা এদের হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু কারো জীবনের মর্যাদা কেউ দিতে জানে না। নিজের মর্যাদা নিজেকেই দিতে হয়। বলার ছিল শুধু, তোমরা মেয়েকে নিয়ে পড়ে থাকো, আমাকে ডেকো না, আমাকে কখনো মনেও করো না। ভাববে তোমার ছোট ছেলে মারা গেছে। কেন জানি বলতেও পারলাম না। কোথা থেকে যেন একটা অজানা বাধা এসে কাজ করে। যতটুকু পারি নিজের জীবনের মর্যাদা দিয়ে নিজেই বাঁচবো। আর কোনো কিছু না ভেবেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। ভাবছি কোন ফ্ল্যাটটায় উঠবো, এখানে কাছের কোথাও উঠবো নাকি দূরে কোথাও গিয়ে উঠবো, যেন কেউ কখনো খোঁজ না করে, আর যেন কেউ কখনো খোঁজ করে না পায়। আমি তো ওদের থেকে বেশি কিছু আশা করিনি, শুধু একটু পরিবারে ভালোবাসা আশা করেছিলাম। আসলে সবার কপালে সবার ভালোবাসা জুটে না, ঠিক তেমনি আমার কপালে সবার ভালোবাসা জুটবে না। সবাইকে সবাইকে ভালোবাসতে পারে না। আমার জীবনটা কত সুন্দর, ভালোবাসা ভরপুর ছিল, কিন্তু কথায় আছে না, অতি ভালোবাসা কপালে সহে না। ঠিক তেমনি আমারটাও কপালে সইল না। একটা বিষাক্ত কালনাগিনীর কারণে আমার জীবন তছনছ হয়ে গেল। সব বলে আবার জীবনটা নতুন করে সাজাতে চাই। শহর থেকে কিছুটা দূরে অফিসের কাছে একটা ফ্ল্যাটে উঠলাম। অন্তত কেউ খুঁজে পাবে না। সন্ধ্যা 7টায় ইসমাইলের সাথে দেখা করতে গেলাম। ইসমাইল বলল, এইবার বল, তোর সাথে কি হয়েছে? আমার জানা মতে তো তোর গায়ে হাত দেওয়ার সাহস এলাকার কারো কাছে নেই। সন্ধ্যা হলো। তারপর ইসমাইলকে সব কথা খুলে বললাম। আঙ্কেল আন্টি কাজটা ঠিক করলো না। তারপর এই টপিক বাদ দিয়ে ইসমাইলের সাথে আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ফ্ল্যাটে চলে গেলাম। এখন রাত 9টা বাজে। শরীরটা বড্ড ক্লান্ত, তাই দেরি না করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম ভাঙলো, তাই একটু হাঁটতে বের হলাম। পরিবেশটা অনেক সুন্দর। ও সরি, আপনারা কীভাবে জানেন পরিবেশটা কেমন? তাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসে এসে ফ্রেশ হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে এসে বসে বসে কাজ করছি। তার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি অপরূপ তার চোখের চাহনি, যে কোনো ছেলেকে ঘায়াল করে ফেলতে পারবে। বিকেল 3টায় অফিস থেকে ছুটি নিলাম। তানহা অনেকবার জানতে চাইলো ছুটি কেন নিচ্ছি। আমি কিছু না বলে তানহাকে নিয়ে একটা পার্কে চলে আসলাম। এসে একটা খালি বেঞ্চে বসে পড়লাম। দেখি ছোট্ট একটা পিচ্ছি মেয়ে ফুল বিক্রি করছে, তাই তাকে একটা ডাক দিলাম। মেয়েটি কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি ফুল নেবেন? নিব। আগে বলো তো একটা ফুল কত করে? ভাইয়া একটা ফুল 20 টাকা
আচ্ছা শোনো,